This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গত শনিবার আপনাদের দেখিয়েছিলাম জাফরাবাদে, মানে অশান্ত মুর্শিদাবাদের জাফরাবাদে, সেখানে বাড়িতে ঢুকিয়ে বাবা ছেলেকে পিটিয়ে কুপিয়ে খুন করা হয়। সেই ঘটনা তদন্তে ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর এবার প্রশাসনের তরফে গঠন করা হলো সিট। এই মুহূর্তের সব থেকে বড় খবর আপনাদের জানিয়ে রাখি, বাবা ছেলেকে পিটিয়ে কুপিয়ে খুনের ঘটনায় সিট গঠন করা হলো। এই সিটে কারা কারা রয়েছেন? সিটে রয়েছেন জেলা পুলিশের অফিসাররা, রয়েছেন সিআইডি, এসটিএফ এবং আইবির অভিজ্ঞ অফিসারেরা। গত দুদিনে বিস্তারিত সিসিটিভি ফুটেজ আমরা সংগ্রহ করি। সেই সিসিটিভি ফুটেজ প্রত্যেকটা আমরা খতিয়ে দেখি এবং বেশ কয়েকজন দুষ্কৃতীকে আমরা চিহ্নিত করতে সক্ষম হই, যারা খুনের ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ছিল। দুজন দুষ্কৃতীকে আমরা গ্রেফতার করতে পেরেছি, যারা এই খুনের ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিল। যাদের গ্রেফতার করেছি তাদের নাম হলো কালু নাদাব এবং দিলদার নাদাব। এরা সম্পর্কে ভাই। এরা দিগরি এলাকার বাসিন্দা, যেটা জাফরাবাদ সংলগ্ন এলাকা। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে যে বা যারা প্রত্যক্ষভাবে জড়িত বা পরোক্ষভাবে জড়িত, যারা পরিকল্পনা করেছিলেন খুনের এবং যারা খুন ঘটিয়েছেন, তাদের কাউকে ছাড়া হবে না। আমরা প্রত্যেককে ধরব, প্রত্যেককে অ্যারেস্ট করব, দ্রুত তদন্ত শেষ করব এবং যত দ্রুত সম্ভব তাদের শাস্তি আমরা সুনিশ্চিত করব। সব মিলিয়ে এখনো পর্যন্ত গ্রেফতারির সংখ্যা 221। পরিস্থিতি শান্ত আছে, নিয়ন্ত্রণে আছে। গুজব যাতে ছড়ানো না হয় সেজন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দীক্ষা। আমি সরাসরি দীক্ষার কাছে জানতে চাইবো, দীক্ষা, সিট গঠন করা হলো কেন? মানে ইতিমধ্যেই তো দুজনকে গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ, তারপরেও সিট গঠন কি প্রশাসনের ওপর সাধারণ মানুষের আস্থা ফেরাতে? দেখো, দুটি কারণে সিট গঠন করা হয়েছে। শুধুমাত্র আস্থা ফেরানো নয়, গতকালকে এডিজি ল অ্যান্ড অর্ডার অর্থাৎ আইন শৃঙ্খলা জাভেদ শামীম যখন প্রেস কনফারেন্স করেছিলেন, তখন তিনি বলেছিলেন যে আস্থা ফেরানোর তো একটা বিষয় রয়েছে, কিন্তু যে ঘটনাটা দুদিন ধরে ঘটেছিল, সেখানে যেভাবে গাড়ি ভাঙচুর চালানো হয়েছিল, গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল, যেভাবে তাণ্ডব চলেছিল, সেখানে এটা যে আগে থেকে কোনো পরিকল্পিত নয়, সেটা কিন্তু তারা উড়িয়ে দিতে পারেননি। এমনকি ডিজি নিজে প্রেস কনফারেন্সেও বলেছিলেন যারা করেছে কাউকে ছাড়া হবে না। এবং আজকে যেটা এডিজি সাউথ বেঙ্গল বললেন, 221 জনকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় পুলিশ, জেলা পুলিশ, সিআইডি, এসটিএফ থেকে শুরু করে স্টেট আইবি, তারা এই সিট গঠন যারা আছেন সিটের দলে রয়েছেন। খোদ রাজীব কুমার গত 3 দিন ধরে, অর্থাৎ ডিজি রাজীব কুমার এবং ডিজি এসসিআরবি সিদ্ধিনাথ গুপ্তা, এবং আমরা দেখলাম এডিজিআই সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার, তারাও সেখানে রয়েছেন। সেখানে ওখানকার এসপিরা রয়েছেন। কিন্তু শুধুমাত্র মানুষের আস্থা ফেরানো নয়, তার কারণ যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা কেন ওখানে জড়ো হয়েছিল, যেটা তোমরা বলছিলে, বা আমাদের যেটা এক্সক্লুসিভ রিপোর্ট, যে ওখানে অধিকাংশ বাড়ির যারা তারা পরিযায়ী শ্রমিক। যদি পরিযায়ী শ্রমিক পুরুষরা হয়ে থাকেন, তাহলে কারা এই দুদিন তাণ্ডব চালালো? তাহলে মানে তারা বাইরে থেকে এসেছিল, এবং এই যারা বাইরে থেকে এসেছিল বিরোধীরা বলেছিলেন, তার মধ্যে রয়েছে সিমি, তার মধ্যে রয়েছে পপুলার ফ্রন্ট, তার মধ্যে রয়েছে আনসারুল বাংলা। অর্থাৎ বুঝতে পেরেছি দীক্ষা, আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। নজর রাখো দীক্ষা। আপনাদেরকে বলছিল যে রাজ্য পুলিশের একাধিক শীর্ষকর্তা ওখানে পড়ে আছেন। রাজ্য পুলিশের ডিজি ছুটে গেছেন, এডিজি দক্ষিণবঙ্গ তিনি ওখানে রয়েছেন, জেলা পুলিশ সুপার প্রতিনিয়ত নজর রাখছেন, বাহিনীর তরফ থেকে রুট মার্চ করা হচ্ছে, কিন্তু এখনও জায়গায় জায়গায় সেই ক্ষত চিহ্ন স্পষ্ট, সেই আগুন ধরানো হয়েছিল তার চিহ্ন স্পষ্ট রয়েছে। লাইভ ছবি দেখব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সায়ন্তর কাছে চলে যাব। সায়ন্ত, আজকের সিচুয়েশন, রাজ্যের একটা অংশ যখন আনন্দে মেতে উঠেছে, তখন আরেক অংশের ছবি দেখতেই হয়। একদমই, দেখো যে সকাল থেকে যে অবস্থা দেখা গিয়েছে তাতে বেশ কিছু দোকান খোলা হয়েছে আজকে, যদিও সব দোকান খোলা হয়েছে এটা বলা চলবে না, কারণ রাজ্য পুলিশের তরফে এবং বিএসএফ সিআরপিএফ এর তরফে কিন্তু ইতিমধ্যেই এলাকার মানুষকে শান্তি ফেরাতে এবং এলাকার মানুষে যাতে শান্তি ফেরে, বিশৃঙ্খলা যাতে না হয়, তার জন্য কিন্তু যাবতীয় মাইকিং করা হচ্ছে, মাইকে প্রচার করা হচ্ছে। তবে বেশ কিছু গ্রামের ক্ষেত্রে কিন্তু সেই ছবি উল্টো, সেইখানে এখনও মানুষ আতঙ্কিত হয়ে রয়েছে। যেমন যে এলাকাগুলো মূলত আতঙ্কিত হয়েছে সাধারণ মানুষ, সেখানকার মানুষ যাতে শান্তি শৃঙ্খলাভাবে বা সেই এলাকার মানুষ যাতে পুনরায় আগের মতো ফিরে আসতে পারে, তার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। তবে সেইটাতে তারা কতটা আশ্বস্ত হতে পারছে সেটা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন রয়েছে, কারণ যেটা সকালে দেখা গেল যে বহু মানুষ আজকে পুলিশের সামনে এবং বিএসএফের কাছে তারা বলতে থাকেন যে তারা ফিরবেন কী করে, যেভাবে তাদের বিভিন্ন সম্পত্তি, বিভিন্ন বাড়িঘর নষ্ট হয়ে গেছে, টাকা পয়সা লোপাট হয়েছে, লুট হয়েছে, সেই জায়গা থেকে তারা বেরিয়ে আসবেন কী করে, সেটা নিয়ে কিন্তু আজ পুলিশের সামনে তারা প্রশ্ন তুলতে থাকেন। এমনকি যে
জাফরাবাদ বা বেদমোনা যে গ্রামগুলোতে মূলত এখনও পর্যন্ত ক্ষতচিহ্ন বর্তমান হয়ে রয়েছে, যেখানে গতকালও দেখা গিয়েছে যে এখনও আগুন জ্বলছে, সেই এলাকাগুলোর নিয়ে রাজ্য প্রশাসনের কি বক্তব্য রয়েছে সেটা নিয়েও কিন্তু এলাকার বাসিন্দারা জানতে চান। তবে পরিস্থিতি আগের তুলনায় ঠিক হয়েছে না এখন এক রয়েছে সেটা মূল্যায়ন করার সময় কিন্তু এখনো আসেনি। 48 থেকে 72 ঘন্টা আরো যেতে হবে। সিআরপিএফ মোতায়েন হয়েছে, বিএসএফ এলাকায় ঢুকছে, তারপরে কিন্তু গোটা পরিস্থিতি সম্পর্কে আরো ওয়াকিবহাল হবে। বেশ, খুব পরিষ্কার, নতুন করে অশান্তির কোনো খবর নেই, এটা একটা ভালো কথা। গতকালই আমরা দেখলাম পুলিশের তরফ থেকে সাংবাদিক বৈঠক করা হয়েছিল। জাভেদ শামীম তিনি বলেছিলেন যে আস্তে আস্তে অনেকে ঘরে ফিরতে শুরু করে দিয়েছেন, কিন্তু পুরো বিষয়টা যে নর্মাল হচ্ছে সেটা এই মুহূর্তে বলা যাবে না। আজকে দেখুন পয়লা বৈশাখ, গোটা রাজ্যের একটা বড় অংশের মানুষ আজকে পয়লা বৈশাখের আনন্দে মেতে উঠেছে। পয়লা বৈশাখ মানেই সকাল সকাল মন্দিরে যাওয়া, পুজো দেওয়া, দুপুরে ভুরিভোজ, আর সন্ধে নামতেই হালখাতা করতে বেরিয়ে যাওয়া। কিন্তু মুর্শিদাবাদের এই সমস্ত অংশের মানুষ, আমাদের কাছে যা খবর, এখনো পর্যন্ত 500-র উপর মানুষ সম্ভবত ঘর ছাড়া রয়েছেন। তারা নদী পেরিয়ে ভিন জেলায় আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। সন্তান কোলে মা চলে গেছে ভিন জেলায়। তারা কবে ফিরবেন, কবে সবকিছু স্বাভাবিক হবে, এখনো পর্যন্ত তারা জানেন না। সব আগুন লাগিয়ে দিয়েছে। আতঙ্কে কি এখানে রাখছেন? হ্যাঁ, ভয়ে। বাড়িতে কিছুই নেই না, এখন ভাবতে পারিনি, তার মধ্যেই গোলটা হতে লাগলো, তখন সব পাশে বাড়িতে হতে লাগলো, তখন সব আপনার পালিতে লেগে গেলো। পুলিশ তো বলছে আমরা আছি, কিন্তু পুলিশের ভরসা কি পাচ্ছেন? না না, পারছি না। এখন আবার ফের বাড়ি যাই, ফের আবার করতে হয়, আবার আক্রান্ত হবে। হ্যাঁ, কিছু করার নাই এখন। আপনারা কি রাতের অন্ধকারে সব বেরিয়ে এসেছেন? হ্যাঁ, রাত্রে 8টার সময় বেরিয়ে এসেছি। নৌকা করে সব বেরিয়ে এসেছেন? নৌকা এখান থেকে পাঠাচ্ছে, বলতে কি আমরা মধ্যে আছি না, ভয়ে পালিয়ে এসেছি। উপর করে বাড়িয়ে তখন দড়িয়ে এসেছি এখানে। আগুন লাগিয়ে দিয়েছে বাড়ির লোকেদের কি মারধর? হ্যাঁ, মারধর করেছে আমাদেরকে। বোমাবাজিও করেছে? হ্যাঁ, বোমবাজি করেছে, পেট্রোল কলা ঢেলে দিচ্ছে আর আগুন ধরিয়ে দিচ্ছে। নিরুপায় হয়ে আমরা এখানে এসেছি। যেখানে পুলিশের দরকার ওখানে পুলিশ নেই, যেখানে পুলিশের দরকার নেই ওখানে পুলিশ আছে। কতদিন থাকবো ওটা তো নিজেই বুঝতে পারছি না, কতদিন ধরে এইভাবে আমাদের চলবে। এখন নিজে বাঁচতে পারছি কিনা নিজের ভাবনা তো করছি, বাড়ি ঘরের কথা দূরে থাক। মুর্শিদাবাদের হিংসায় দলেরই জেলা নেতৃত্বকে কাঠগড়ায় তুললেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। এলাকায় থাকেন 3 জন বিধায়ক, দলের সাংসদ, জেলা সভাপতিও থাকেন ওই এলাকায়। আর তারপরেও কিভাবে শামশেরগঞ্জ সুতিতে এত বড় হিংসা, এত জনপ্রতিনিধি থাকতেও কেন মুর্শিদাবাদ জেলার বদনাম? এই প্রশ্ন কে তুলেছেন? ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। এখানে শেষ নয়, একই সঙ্গে আবু তাহের খানকে নিশানা করে ভরতপুর বিধায়কের মন্তব্য, উনি একজন ফালতু লোক। তৃণমূলের তরুণ কর্মীদের দিকে আঙুল তোলার আগে বলুন আপনি কোথায় ছিলেন, কি বলেছেন? 3 জন এমএলএর বাস, শামশেরগঞ্জের এমএলএ বসবাস করেন, ফারাক্কার এমএলএ বসবাস করেন, এবং সাগরদিঘির এমএলএ বাইরন বিশ্বাসেরও তারপর স্থানীয়, এবং সর্বোপরি খলিলুর রহমান, যিনি ওই লোকসভার সাংসদ এবং আমাদের সাংগঠনিক জেলার সভাপতিও, জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, তিনিও সেই সুতিতে বসবাস করেন। এতগুলা জনপ্রতিনিধি থাকতে কেন এই ধরনের অঘটন ঘটল? কেনই বা এই অপ্রীতিকর ঘটনার জন্য আমাদের জেলার এত আমাদেরকে বদনাম হলো, বা জেলাবাসী হিসাবে আমাদের অনেক বাজে বাজে কথা শুনতে হচ্ছে, যেখানে এটা মোটেই আমাদের জেলাবাসী হিসাবে আমাদের ভালো লাগছে না বা সুখকর মনে করছি না। আবু তাহের খান একটা ফালতু লোক। উনি ওই পরিযায়ী শ্রমিকরা বা এই ধরনের ওই যাদের কথা বলেছে যে ইয়ং ছেলে তৃণমূলে, তারা ছিল বলে তুমি দুবারের এমপি হয়েছো বন্ধু। তুমি তাদের প্রতি আঙুল তুলছো। তুমি কোথায় ছিলা? তুমি কোথায় থাকো? তুমি একটা এমপি হিসাবে, বর্ডার এলাকার এমপি হিসাবে তোমার কি দায়িত্ব? তুমি উদরঘাড়ের বোঝা উদরঘাড়ে দিয়ে তুমি হাইলাইট হতে চাইছো? তুমি আগামী দিনে এমপি ভোটে দাঁড়ায়ও, তাহলে তোমাকে ওই সব পরিযায়ী শ্রমিকরা ভালো করে আদর করে দেবে, ভালো করে তোমাকে সযত্নে ঘরে ঢুকিয়ে দেবে, নওদার বাড়িতে বসে থাকবা। মুর্শিদাবাদে হিংসা নিয়ে আবারও বিস্ফোরক সুকান্ত মজুমদার। সরাসরি নিশানা তৃণমূল সাংসদ খলিলুর রহমানকে। বাংলাদেশ থেকে দুষ্কৃতী অনুপ্রবেশ করিয়েছেন তৃণমূল নেতারা, সরাসরি মদত দিয়েছেন তৃণমূল সাংসদ খলিলুর রহমান।
সীমান্তবর্তী জেলায় দেশবিরোধী শক্তির হাত শক্ত করছে তৃণমূল। আগামী দিনে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বিপজ্জনক হয়ে উঠছে তৃণমূল সরকার। চাঞ্চল্যকর অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতির। বাংলাদেশ থেকে বেশ কিছু দুষ্কৃতীদেরকে ইনফিল্ট্রেশন করিয়ে এবং তৃণমূল কংগ্রেসের নেতাদের মদতে করা হয়েছে এবং শোনা যাচ্ছে যে খলিলুর রহমান ওখানকার যিনি এমপি তিনি এর পেছনে ছিলেন এবং তারা শুরু করেছিলেন। তারপর পুরো বিষয়টা আউট অফ কন্ট্রোল চলে যায় এবং এরা এই দেশ বিরোধী শক্তির অর্থাৎ সীমান্তবর্তী জেলাগুলোতে হিন্দু শূন্য করে দেশ বিরোধী শক্তির হাত শক্ত করার কাজ এরা করছে এবং আগামী দিনে ভারতবর্ষের ইন্টারনাল সিকিউরিটির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল দেশের জন্য বিপদের একটা জায়গা হয়ে উঠছে, অর্থাৎ ইন্টারনাল সিকিউরিটি থ্রেট টু দ্য ইন্টারনাল সিকিউরিটি অফ আওয়ার কান্ট্রি। আমাদের এই মহান দেশের ইন্টারনাল সিকিউরিটির জন্য অন্যতম বিপদ হিসেবে তৃণমূল কংগ্রেস পরিগণিত হচ্ছে, তৃণমূল কংগ্রেস পরিচালিত মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পরিচালিত। আচ্ছা, মুর্শিদাবাদের এই হামলা কি পূর্ব পরিকল্পনা মাফিক, একেবারে প্ল্যান করা হামলা কি চালিয়েছে পেশাদার দুষ্কৃতীরা? এই কথা বলছি কারণ TV9 বাংলার অন্তর্তদন্তে উঠে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য। যে গ্রামে হামলা হয়েছে সেই গ্রামে অধিকাংশই পুরুষ পরিযায়ী শ্রমিক। বেছে বেছে গ্রামের সম্ভ্রান্ত পরিবারে যাদের বাড়িতে রীতিমতন সম্পত্তি রয়েছে, টাকা পয়সা রয়েছে, বেছে বেছে তাদের বাড়িতে হামলা চালানো হয়েছে, একেবারে টার্গেট করা হয়েছে, লুট করা হয়েছে নগদ টাকা থেকে সোনা। আগুনে লাগানোর ক্ষেত্রেও একটা নির্দিষ্ট প্যাটার্ন লক্ষ্য করতে পারা গেছে। গ্যাসের সিলিন্ডার খুলে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। বেতবোনা, জাফরাবাদেও হামলা হয়েছে এই একই ছকে। পুলিশকে ঠেকাতে আটকে দেওয়া হয়েছে সাজুর মোড়। ধুলিয়ানে জাতীয় সড়কের ওপরে চলে বিক্ষোভ তাণ্ডব, আর পুলিশ ব্যস্ত থাকে সাজুর মোড়, ধুলিয়ান, শামশেরগঞ্জ নিয়ে। এই সুযোগে এই ফাঁকে চলে ব্যাপক অবাধে লুটপাট। এই বহিরাগত তথ্য কিন্তু উড়িয়ে দেননি রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীমও। এভাবে ঘটনা হয়েছে তাতে অবভিয়াসলি অর্গানাইজেশনস ইনভলভ হতে পারে, ইন্ডিভিজুয়ালস ইনভলভ হতে, অবভিয়াসলি কোনো একটা প্রচার ডেফিনেটলি ইজ দেয়ার। আদারওয়াইজ একটা এইভাবে একটা ক্রাউড যে বিহেভিয়ার হয়েছে, যেভাবে ক্রাউডের রিয়াকশন হয়েছে, যেভাবে যে প্রোফাইলের লোকরা ইনভলভ আছে, তাতে অবভিয়াসলি একটা কোনো প্ররোচনা একদম রুল আউট করা যেতে পারে না। বাট যেটা বললাম যে উই হ্যাভ টু গেট দ্য রাইট পারসনস, কারা ইনভলভ আছেন, কেন করানো হয়েছে, কি উদ্দেশ্য আছে, যারা দোষী, যারা দোষ করেছে, not a single person will be spared, no matter যত আমাদের জেলে যেখানে যেতে হবে, যেখান থেকে পাতাল থেকে নিয়ে আসতে হবে নিয়ে আসবো, কিন্তু যে কোনো ইন্ডিভিজুয়াল যারা ভায়োলেন্সে ইন্ডালজ করেছে, whoever he is, irrespective of any consideration of his whatever be his status, whatever be his position, everybody will be brought to book. বাংলাদেশ থেকে দুষ্কৃতীরা ঢুকে এই তাণ্ডব চালিয়েছে, এই অভিযোগ করেছেন খোদ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর শুভেন্দু অধিকারীর এই বক্তব্যকে হাতিয়ার করে পাল্টা বিএসএফকে নিশানা করেছেন শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষ। ঠিক বাংলাদেশ থেকে বাংলাদেশ স্টাইলে এই চোরেগুলো ভিখারি ঢুকে ঢুকে লুট করেছে। 100 কোটি টাকার প্রপার্টি লুট হয়েছে। আমরা এটা ছাড়ব না, এটা খুব বড় ইস্যু। এর শুধু হিসাব নয়, সুদে আসলে হিসাব আমরা তুলব এবং যাদের বাড়ির লোকেরা এই জিহাদি হামলায় যুক্ত, বিজেপি রুল 20টা স্টেটে এই এলাকার যারা মিছিলে গেছিলেন সেদিন, তাদের যারা আত্মীয়রা হাজারে হাজারে কাজ করেন, তাদেরকে ওখান থেকে ফিরে এখানে এসে আগে রিপেয়ার করতে হবে। আর 600 জনের ছবি তালিকা করেছি আমরা। ইনভেস্টিগেশন হোক, ক্ষতিগ্রস্ত লোকেরা তুলে দিবে তাদের হাতে। বাংলাদেশ থেকে বাংলাদেশ স্টাইলে এসে ঢুকে ঢুকে লুট করেছে বলছে শুভেন্দু অধিকারী। কোন দলের নেতা? বিজেপি। বিএসএফ কাদের আন্ডারে? বিজেপির কেন্দ্রীয় সরকারের। তদন্ত চাইব না? শুভেন্দু অধিকারী বলছেন বাংলাদেশ থেকে ঢুকেছে, বাংলাদেশের স্টাইলে ঢুকেছে, লুট করেছে। তাহলে শুভেন্দু অধিকারীর কাছে তিনিও নিশ্চিত
যে বাংলাদেশ থেকে ঢুকেছে, ঢুকলো কি করে? বর্ডারে তো বিএসএফ থাকার কথা, তাহলে বিএসএফ আটকায়নি কেন? আচ্ছা, একবার ঢুকে লুট করছে, তাহলে তখন বর্ডার সিল হয়নি কেন? তাহলে বর্ডার দিয়ে পালাবার সময় তো অন্তত আটকানো যেতে পারত। বিএসএফ এর ভূমিকার তদন্ত হওয়া উচিত শুভেন্দু অধিকারীর বয়ানের মাপকাঠিতে, এবং ভবিষ্যতে যেন বিরোধী দলনেতা বয়ান চেঞ্জ না করেন। দেখুন, মুর্শিদাবাদের পাশাপাশি আমরা ভাঙড়ের দিকে নজর রাখছি। গতকাল আপনাদেরকে দেখিয়েছিলাম ভাঙড়ে, সেখানেও তাণ্ডব চলেছে এবং এটা দেখে শুনে অনেকেই বলছেন মুর্শিদাবাদে যে কায়দায় তাণ্ডব চালানো হয়েছিল কার্যত সেই একই কায়দায় ভাঙড়েও তাণ্ডব চালানো হয়েছে। যে ভিডিও দেখাচ্ছি আপনাদের, এই ভিডিও ভাইরাল হয়েছে। দেখুন, ভাইরাল ভিডিও স্পষ্ট বোঝা যাচ্ছে পুলিশকে দেখে ইট মারা হচ্ছে, পুলিশের দিকে তেড়ে যাচ্ছেন যারা বিক্ষোভকারীরা রাস্তায় নেমে এসেছিলেন সেই সময়। সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সৌরভ, এখনো পর্যন্ত পুলিশ কিভাবে তদন্ত করছে? কতজনকে আটক, কতজনকে গ্রেপ্তার করা হয়েছে? যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা কি স্থানীয়, তাদের কি পরিচয়? দেখো, আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেটাই ছিল সোমবার বিকেলে ভাঙড়ের এপিসেন্টার সোনপুর বাজার। এদিক থেকে সোনপুর ব্রিজ, যেটা কাঠালিয়া থেকে আসছে, এবং আমার ক্যামেরা পার্সনের ঠিক বাঁ দিকে যদি দেখা যায়, এই বাঁ দিকের যে বিল্ডিং, সেই বিল্ডিংয়ের পিছনে রয়েছে সোনপুর মাঠ। সেখানে বিশাল পরিমাণে জমায়েত ছিল এবং সেই জমায়েত স্থল থেকেই কার্যত চতুর্মুখী আক্রমণের মুখে পড়ে পুলিশ, এবং সেই ছবি ফুটেজে দেখা যাচ্ছে। পুলিশের যেটা বক্তব্য যে তারা এই ফুটেজ খতিয়ে দেখে 25 থেকে 30 জনকে আটক করেছিলেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাদের মধ্যে থেকে 8 জনের ভূমিকা সুনিশ্চিত হওয়ার পর তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে কোর্টে তোলা প্রক্রিয়া শুরু হয়েছে, তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে কোর্টে তোলার জন্য। এবং পুলিশের তরফে যেটা বলা হচ্ছে, প্রত্যেকের মুখে গামছা ছিল, রুমাল বাঁধা ছিল, এবং তারা এই যে দোকানের যেমন এই সিসি ক্যামেরাটি ভেঙে দিয়েছেন, এই সিসি ক্যামেরাটা ভেঙে দিয়েছেন যাতে কোনো রকম কোনো প্রমাণ না থাকে, তবু মোবাইলে তোলা যে ফুটেজ, সেই ফুটেজ থেকে তাদেরকে চিহ্নিত করা গিয়েছে। বেশ, নজর থাকবে সৌরভ, নজর রাখো।